প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাত জাহান পন্নী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমাদের রুটিন অনুযায়ী একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথেই আজকের আমার ক্লাস নেওয়ার কথা ছিল। সেই অনুসারেই আজ আমি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সমাজকর্ম প্রথম পত্রের একটি লেকচার প্রেজেন্ট করছি। আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করব, কারণ প্রথম অধ্যায় নিয়ে আমিও বেশ খানিকটা আলোচনা করেছিলাম। তোমরা হয়তো দেখেছো আমাদের যে ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান স্যার, উনিও কিছুটা আলোচনা করেছেন। কাজেই প্রথম অধ্যায় আশা করি তোমাদের আর কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশনে এসে জানাতে পারো, অথবা পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আজ দ্বিতীয় অধ্যায় শুরু করব। দ্বিতীয় অধ্যায় মূলত রয়েছে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। যেহেতু আমরা বেশ কয়েকটি ক্লাসের মাধ্যমে সমাজকর্ম কি, সমাজকর্মের আলোচ্য বিষয়, সমাজকর্মের গুরুত্ব, এ সবকিছু সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। তোমাদের একটু জানা দরকার যে আসলে সমাজকর্ম পেশা কোথা থেকে এসেছে এবং সমাজকর্ম পেশার সাথে আসলে কি কি বিষয় বা কোন কোন দেশ, কোন কোন মানুষ, কারা জড়িত ছিলেন, সবকিছু কিন্তু তোমাদের একটু জেনে রাখা দরকার। যেহেতু একাদশ শ্রেণীর শিক্ষার্থী কেবল সমাজকর্ম পড়া শুরু করেছো, এ সকল বিষয়ের মাধ্যমে তোমাদের যে সমাজকর্মের বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দরিদ্র আইন। সমাজকর্মের ইতিহাসে দরিদ্র আইন একটি বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় বলবো আমি। দরিদ্র আইন প্রথম শুরু হওয়ার মাধ্যমে কিন্তু সমাজকর্মের যে প্রাতিষ্ঠানিক কর্মতৎপরতাও শুরু হয়েছিল। মূলত দরিদ্র আইন বলতে সাধারণভাবে আমরা কি বুঝি? আমরা দরিদ্র আইন বলতে ইন জেনারেল যদি কথা বলতে যাই, সেক্ষেত্রে দরিদ্রদের জন্য যে আইন প্রণীত হয় সেটাকেই দরিদ্র আইন বলা হয়। তবে সমাজ কল্যাণ এবং সমাজকর্মের ইতিহাস বিশ্লেষণ করলে এর একটু ভিন্ন তাৎপর্য পাওয়া যায়। বিশেষ করে যুক্তরাজ্যের দরিদ্র আইনের ইতিহাস পর্যালোচনা করলে দরিদ্র আইনের যে বিষয়টি রয়েছে সেটি একদম সুস্পষ্টভাবে বুঝতে পারবে। দরিদ্র আইনের প্রথম দিকে ভিক্ষুক এবং ভবঘুরেদের শাস্তি প্রদান এবং শর্ত সাপেক্ষে আর্থিক সহায়তা প্রদানের জন্যই মূলত এই দরিদ্র আইনটি প্রণয়ন করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সামাজিক নিরাপত্তাকে অধিকারের প্রেক্ষিতে দরিদ্র আইনের যে বিধিবিধানগুলো সেগুলো কিন্তু প্রণয়ন করা হয়েছিল। এছাড়াও দরিদ্র আইনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি দিক রয়েছে, যেগুলো আমি আস্তে আস্তে করে আলোচনা করছি। একটু মনোযোগ দিয়ে শুনলে তোমাদের কাছে বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। মূলত সমাজকর্মে যে মানব কল্যাণ সংশ্লিষ্ট বিশেষ জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা সম্পর্কিত এক ধরনের পেশা, এটি বিভিন্ন পদ্ধতি এবং কলাকৌশল প্রয়োগের মাধ্যমেই কিন্তু সামাজিক ভূমিকা পালনে সহায়তা করেছিল। এখানে দরিদ্র আইন একটি বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়। মূলত 1349 থেকে 1597 পর্যন্ত দরিদ্রগার সম্পর্কিত আইনগুলোকে পর্যালোচনা করে 1601 সালে যতদূর সম্ভব একটি কার্যকরী এবং ত্রুটিহীন আইন প্রণয়ন করা হয়েছিল, যে আইনটি 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন নামে পরিচিত। এবং এই আইনটির বিশেষ বিশেষ যে দিক রয়েছে সেগুলো হলো বিভিন্ন ধরনের যে দরিদ্রের শ্রেণী বিভাগ করা হয়েছে, কারা কারা এই দরিদ্র আইনের অন্তর্ভুক্ত জনগোষ্ঠী হবে, সকল বিষয় এই আইনের অন্তর্ভুক্ত ছিল। দরিদ্র সমস্যা এবং ভবঘুরের সমস্যা মোকাবেলায় এই আইনটি 43তম পদক্ষেপ ছিল। এজন্য এলিজাবেথীয় দরিদ্র আইনকে 43তম এলিজাবেথীয় দরিদ্র আইন বলা হয়। দরিদ্র আইন সম্পর্কে ডি সোয়েনিজ একটি কথা বলেছিলেন যে এই আইনটি এমনভাবে প্রণীত হয়েছে যে পরবর্তী 300 বছরেও সেখানে সমাজসেবা এবং প্রয়োগকে প্রভাব বিস্তার করেছিল। দরিদ্র আইন মূলত উদ্ভব হয়েছিল ইংল্যান্ডে। এখান থেকেই মূলত দরিদ্র আইনের সূচনা। পরবর্তীকালে বেশ কয়েকটি দেশ কিন্তু এই আইনকে নিজেদের দেশের দরিদ্র এবং ভবঘুরেদের উন্নয়নের জন্য যুক্ত করেছিল।
দরিদ্র আইনের কিছু বৈশিষ্ট্য একটু আলোচনা করে যাচ্ছি। এখানে বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে যেগুলো একটু বেশি গুরুত্ব বহন করে। 1601 সালের যে দরিদ্র আইন, সেখানের অন্যতম একটি বিষয় হলো যে সকল ব্যক্তির সচ্ছল আত্মীয় স্বজন রয়েছেন সে সকল ব্যক্তি ভিক্ষা বৃত্তিতে যোগ দিতে পারবে না, অর্থাৎ ভিক্ষা করতে পারবে না। এবং যারা সচ্ছল আত্মীয় স্বজন রয়েছেন তাদেরকে জোরপূর্বক দায়িত্ব গ্রহণ করানো হবে দরিদ্রদের, যাতে করে তারা সাহায্য করেন। এছাড়াও আরো কিছু দিক রয়েছে, যেমন দরিদ্র ব্যক্তির ভরণ পোষণে অক্ষম এবং সচ্ছল আত্মীয় স্বজন যাদের নেই তাদের দায়িত্ব কিন্তু রাষ্ট্র বহন করবে, এই কথাটিও কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়াও যে সমস্ত ব্যক্তির সাহায্য প্রার্থীর নিকট দরখাস্ত গ্রহণ এবং আর্থসামাজিক অবস্থা তদারকির মাধ্যমে বিভিন্ন ধরনের সাহায্য দেয়া এবং চালুর নিয়ম বিধান করা হয়েছে। এ আইনে দরিদ্র এবং ভবঘুরেদের সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র এবং নির্ভরশীল বালক বালিকা এই 3 ভাগে কিন্তু বিভক্ত করা হয়েছিল। সক্ষম ভিক্ষুকদের সংশোধনের জন্য সংশোধনাগার এবং কাজ করানোর জন্য শ্রমাগারের ব্যবস্থা কিন্তু করা হয়েছিল। যারা এই ব্যবস্থা মানত না তাদের কিন্তু কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছিল। এই আইনের বিধানসমূহ কার্যকরী ঠিকঠাকভাবে হয়, এজন্য স্থানীয় পর্যায়ে ওভারসিয়ার নিয়োগ দেওয়া হয়েছিল। এই ওভারসিয়াররা এ সকল বিষয় তদারকি করতেন। দরিদ্র আইনের যে সকল বৈশিষ্ট্যগুলো বললাম এগুলোই মূলত মেইন বৈশিষ্ট্য। তোমরা বইয়ে আর একটু ডিটেলস হয়তো দরিদ্র আইন সম্পর্কে পেয়ে থাকবে। আশা করি তোমরা ইতিমধ্যে বই কিনেছো, সিলেবাসও হয়তো পেয়ে গিয়েছো। এই যে দরিদ্র আইনটি যখন শুরু হয়েছিল তখনকার দিনে কিন্তু এই আইনের বিশেষ তাৎপর্য ছিল। বিশেষ তাৎপর্য এ কারণে ছিল যে প্রত্যেকটি সমাজেই শ্রেণী ব্যবধান ছিল, প্রত্যেকটি সমাজেই দরিদ্র ছিল, প্রত্যেকটি সমাজেই ধনিক শ্রেণী ছিল এবং রাষ্ট্র চেয়েছিল যে যাতে এই ধনিক শ্রেণী বা অভিজাত শ্রেণী বা সক্ষম যারা তারা যেন অসচ্ছল শ্রেণীর দায়িত্ব নেয় এবং যাদের এই সকল দায়িত্ব গ্রহণ করার মতো কোনো আত্মীয় স্বজন নেই তাদের দায়িত্ব কিন্তু রাষ্ট্রই নিজে বহন করার ব্যবস্থা করেছিলেন। মূলত সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে দরিদ্র আইনকে কিন্তু সর্বপ্রথম ইনক্লুড করা হয়েছিল বা এখনো ধরা হয়। সামাজিক নিরাপত্তা সম্পর্কে তোমাদের পরবর্তী ক্লাসেও কিছুটা আলোচনা করব। এরই প্রেক্ষাপটে দরিদ্র আইন প্রণয়নের পরে ইংল্যান্ড সহ অনেকগুলো দেশ কিন্তু এই আইনের ফল ভোগ করতে শুরু করে এবং তারা এই আইনটিকে নিজেদের দেশের সাথে একত্রিত করে দরিদ্র সমস্যা মোকাবেলায় কিন্তু কাজ করেছিল। যাই হোক, 1601 সালের যে 43তম এই দরিদ্র আইনে মূলত সাহায্য গ্রহণকারীদের 3টে শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল। এখানে ছিল প্রথম যে ছিল সক্ষম দারিদ্র, দ্বিতীয়ত ছিল অক্ষম দারিদ্র এবং তৃতীয়ত ছিল নির্ভরশীল বালক বালিকা। সক্ষম দারিদ্র বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে? তোমরা হয়তো বা প্রশ্ন করতেই পারো যে দারিদ্র আবার সক্ষম বা দরিদ্র শ্রেণী আবার কিভাবে সক্ষম হয়। এই কথাও বিশদভাবে বলা হয়েছে যে শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ, সবল এবং কর্মক্ষম লোকদেরকে বলা হবে সক্ষম দরিদ্র। এদের ভিক্ষাবৃত্তি সর্বতোভাবে নিষিদ্ধ করা হয় এবং জোরপূর্বক কাজে বাধ্য করা হয়। সক্ষম দরিদ্রদের সংশোধনের জন্য সংশোধনাগারের ব্যবস্থা করা হয়েছিল এবং তাদের জন্য শ্রমাগারেরও ব্যবস্থা করা হয়েছিল। যারা তা মানত না তাদের জন্য সরাসরি তাদেরকে কারাগারে পাঠানোর কিন্তু ব্যবস্থা ছিল। এ সকল নিয়ম কানুন কিন্তু সক্ষম দরিদ্র শ্রেণীর জন্য ছিল। এবার চলো একটু অক্ষম দরিদ্র সম্পর্কে জেনে নেই। অক্ষম দরিদ্র বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা দুর্ঘটনা বা জন্মগত কারণে শারীরিক এবং মানসিকভাবে কোনো কাজ করার অনুপযোগী। আমরা সাধারণত যাদেরকে প্রতিবন্ধী বলি, রুগ্ন বলি, অন্ধ বলি অথবা বৃদ্ধা, শিশু, বোবা যারাই থাকুক না কেন সকলকে এই শ্রেণীভুক্ত করা হয়েছে। এই শ্রেণীর দরিদ্রদের সামর্থ্য অনুযায়ী কাজ দিয়ে দরিদ্রাগারে রাখা হতো
এবং তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা হতো। যাদের থাকার মতো জায়গা আছে তাদেরকে ওভারসিয়ারের তত্ত্বাবধানে ভরণ পোষণে এই শ্রেণীভুক্ত করা হয়েছিল। এছাড়াও একটি শ্রেণী ছিল যাদেরকে বলা হয় নির্ভরশীল বালক বালিকা। মূলত যে সমস্ত বালক বালিকা তাদের প্রয়োজন পূরণের জন্য অন্যের উপর নির্ভরশীল, তাদেরকে নির্ভরশীল বালক বালিকা বলা হয়েছে এই আইনে। পরিত্যক্ত, এতিম, অবাঞ্ছিত, পিতামাতা কর্তৃক ভরণ পোষণে অক্ষম যে সকল বালক বালিকা রয়েছে তাদেরকে মূলত এই নির্ভরশীল বালক বালিকা ক্যাটাগরিতে কিন্তু নিয়ে আসা হয়েছিল। সময়ের চাহিদা অনুযায়ী এই 1601 সালের দরিদ্র আইনকে একটি গুরুত্বপূর্ণ আইন বলা হয়। বিশেষ করে দরিদ্র এবং যারা ভবঘুরে শ্রেণী রয়েছে তাদের যে বহুমুখী সমস্যা রয়েছিল, বিশেষ শ্রেণীর সাহায্য এবং পুনর্বাসনে সরকারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে কিন্তু এই আইন বিশেষ তাৎপর্য বহন করেছিল এবং তাৎপর্যের দাবিদার। 1601 সালের দরিদ্র আইনকে পেশাগত সমাজকর্মের পূর্বসূরি বলা হয়। এই ক্লাসের প্রথমেই আমি এই কথাটা বলেছি। এই আইনের প্রভাব এতটাই ছিল যে ভিক্ষাবৃত্তি এবং দরিদ্র সমস্যা মোকাবেলায় বেশ কয়েকটি দেশ এই আইনকে অনুসরণ করেছিল। এখানে ফ্রিডল্যান্ডারের একটি কথা আমি বলছি। ফ্রিডল্যান্ডার এই আইন সম্পর্কে বলেছিলেন, এলিজাবেথীয় দরিদ্র আইনের মৌলিক শর্তগুলো আমেরিকার রাজ্যসমূহের দরিদ্র আইনের আওতাভুক্ত হয়েছিল এবং বর্তমানে তার সরকারি সাহায্য ব্যবস্থার ধারণা এবং সামাজিক আইনে সরকারি ভূমিকা পালন করছে। তোমরা হয়তো ফ্রিডল্যান্ডারের আরও কয়েকটি সংজ্ঞা আগেও পড়েছ। এটি ছিল ফ্রিডল্যান্ডারের দরিদ্র আইন সম্পর্কিত একটি মত। সুতরাং 1601 সালের দরিদ্র আইন কিন্তু পেশাগত সমাজকর্মের বিকাশে অনবদ্য ভূমিকা রেখেছিল, সেটি খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। 1601 সালের দরিদ্র আইনের মূল্যায়ন, তোমাদের পরীক্ষায় হয়তো এই আইনটি আসতেই পারে, যেহেতু এই আইনটি সমাজকর্মের ইতিহাসের একটি খুবই গুরুত্বপূর্ণ আইন। কাজেই এই 1601 সালের দরিদ্র আইনের মূল্যায়ন সম্পর্কে তোমাদের জানতে হবে। আমি একটু সংক্ষিপ্ত করে আলোচনা করে যাচ্ছি। 1601 সালের যে আইনের মূল্যায়নে যদি বলে থাকি, তাহলে প্রথমে যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে আর্থসামাজিক ফলপ্রসূতা। মূলত একটি আইন কখন সফল হয়? যখন সে আইনটি জনগণের কাছে পৌঁছতে পারে, জনগণ সেই আইনটিকে গ্রহণ করে, তখনই কিন্তু একটি আইন মূলত ফলপ্রসূ হয়। 1601 সালের যে দরিদ্র আইনটি প্রণয়ন করা হয়েছিল সেটি 1834 সাল পর্যন্ত কিন্তু ইংল্যান্ডে প্রয়োগ হয়েছিল বেশ অনেকভাবে। এই আইনের ভিত্তিভূমির উপর দাঁড়িয়েই কিন্তু 1834 সালের যে সংস্কার আইন প্রণীত হয়েছিল। পরবর্তীকালে বেভারেজ রিপোর্ট সহ নানা ধরনের বিষয়ে কিন্তু এই আইন ভিত্তি হিসেবে কাজ করেছিল। এছাড়াও সমাজকর্মের উদ্ভবের ভিত্তি হলো এই দরিদ্র আইন। শুধুমাত্র সমাজসেবা এবং সমাজ কল্যাণের ইতিহাসে নয়, যুক্তরাষ্ট্রের পেশাদার যে সমাজকর্মের বিকাশে 1601 সালের দরিদ্র আইনের রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা এবং এটি সর্বজন স্বীকৃত। সমাজকর্মের যে পেশাগত রূপদান করা সম্ভব হয়েছিল কিন্তু এই দরিদ্র আইনের মাধ্যমে। এছাড়াও স্থানীয় সমষ্টিকে সংগঠিতকরণের বিষয়টিও কিন্তু এই আইনে খুব জোরালোভাবে উঠে এসেছিল। এখানে প্যারিসের মাধ্যমে ওভারসিয়ার নিয়োগের মাধ্যমে কিন্তু দরিদ্রদেরকে একটি শ্রেণীভুক্ত করা হয়েছে, বিভিন্ন শ্রেণীভুক্ত করা হয়েছে এবং তাদেরকে খুব সুস্পষ্টভাবে সেবার দেওয়ার ব্যাপারগুলো কিন্তু এই আইনে দেখানো হয়েছিল। এছাড়াও দরিদ্র এবং ভবঘুরে শ্রেণী বিভাগ করা হয়েছিল। দেখা যায় যে এই আইনের আগে কখনোই দরিদ্র এবং ভবঘুরে শ্রেণীকে আলাদাভাবে শ্রেণী বিভাগ করা হয়নি। সবাইকে ঢালাওভাবে সুযোগ সুবিধা দেওয়ার ফলে দেখা যায় যে কোনো পক্ষই ঠিকঠাক মতোভাবে সুবিধা নিতে পারেনি। কিন্তু দরিদ্র আইনের মাধ্যমে কিন্তু আলাদাভাবে প্রত্যেকটি শ্রেণীর জন্য বিশেষ বিশেষ সেবার মাধ্যমে তাদেরকে তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল। মানব সম্পদ উন্নয়নমূলক চেষ্টাও কিন্তু এই আইনের মাধ্যমে করা হয়েছিল। যেহেতু এলিজাবেথীয় দরিদ্র আইনে যারা সক্ষম দরিদ্র ছিল তাদেরকে জোরপূর্বক শ্রমাগারে পাঠানো হয়েছে এবং তাদের মাধ্যমে তাদের যে
দক্ষতার উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যাতে করে তারা নিজেদের যে সকল প্রয়োজন রয়েছে সেটা তারা নিজেরাই মেটাতে পারে, এবং অলসতার স্থান কিন্তু এই আইনে একদমই ছিল না। যে যেমন পারে সেই অনুযায়ী কিন্তু দরিদ্রদের জন্য কাজের ব্যবস্থা করা হয়েছিল। এই বিষয়টি মূলত সমাজকর্মের যে সংজ্ঞা রয়েছে, তোমরা যদি সমাজকর্মের সংজ্ঞা কিছুটা হলেও হয়তো অধ্যয়ন করেছো, এখানেও এই সংজ্ঞার সাথে কিন্তু এই আইনের একটি একীভূত সম্পর্ক রয়েছে। আশা করি তোমরা এলিজাবেথীয় দরিদ্র আইন সম্পর্কে কিছুটা ধারণা লাভ করেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই প্রশ্ন করবে, এবং বইয়ের যে সকল বিষয় ইনক্লুড করা হয়েছে সেগুলোকে একটু দেখবে। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।